নমস্কার, আপনারা দেখছেন রূপশ্রী সাগর নিউজ। আমরা প্রতিনিয়ত ক্ষণিকের আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হই। আজকের আমাদের নিউজ রুমে উপস্থিত রয়েছেন খগেন মণ্ডল, সাগরদ্বীপের স্থানীয় বিজেপি নেতা। আমরা ক্ষণিকের আলোচনায় ওনাকে পাওয়ার জন্য আমরা রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার খগেন দা। নমস্কার। আমরা একদম প্রথমেই আলোচনার শুরুতেই যাব 2026 গঙ্গাসাগর মেলা। আর প্রায় এক মাসও বাকি নেই গঙ্গাসাগর মেলাকে। আমাদের এই গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন। 2026 গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ঘটনা হচ্ছে আমাদের 26 সালের গঙ্গাসাগর মেলা, এই পৌষ সংক্রান্তি মেলা সারা ভারতবর্ষে যে রাজ্য আছে এবং ভারতবর্ষের বাইরে অন্য রাষ্ট্রের মানুষও আসে, তাদেরকে আমাদের পক্ষ থেকে তাদেরকে এই পুণ্যার্থীদের জন্য আমাদের হার্দিক অভিনন্দন। ওই পুণ্যার্থীরা আমাদের গঙ্গাসাগর মেলায় আসার জন্য আমরা খুব আনন্দিত, খুব গর্বিত। এবং 26 সালের মেলাতেও সেই সমস্ত পুণ্যার্থীরা যাতে আসে এবং ভালোভাবে তারা পৌষ সংক্রান্তিতে স্নান করতে পারে, সেটার জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্নে যাব। ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে পরিমাণ মৃত ব্যক্তির নাম, ভুয়ো ব্যক্তি, অনুপ্রবেশকারী বা স্থানান্তরিত ব্যক্তির নাম বাদ যাচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের সময়। এই এসআইআর প্রক্রিয়াটা শাসক দলের ক্ষেত্রে কতটা অসুবিধা বা বিজেপির কতটা লাভ হতে পারে বলে মনে হয়? শাসক দলের অসুবিধাটা কতটা সেটা সারা পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ দেখছে। একটা বিধানসভাতে 40,000, 50,000, 35,000 করে একটা বিধানসভায় মৃত ব্যক্তির কাছ থেকে শুরু করে আর অনুপ্রবেশকারীর কাছ থেকে শুরু করে 40,000, 50,000, 55,000, 60,000 পর্যন্ত ভোটার বাদ যাচ্ছে একটা বিধানসভা। একদম এবারে পরিষ্কার আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে, বিজেপির পক্ষ থেকে আমাদের একদম আশাবাদী। আমরা হচ্ছে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 26 সালে ক্ষমতায় আসছে, এটা 100%। এ নিয়ে কোনো সংশয় নেই। এসআইআর প্রক্রিয়ার শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করেছিলেন। কিছুদিন আগে মন্তব্য করছেন, আমি এসআইআর প্রক্রিয়া এই কারণে মেনে নিলাম, আমি যদি না মেনে নিতাম তাহলে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দিত এবং পশ্চিমবঙ্গটাকে বিজেপি দখল করে নিত। এক্ষেত্রে আপনার কি মনে হয়, মমতা ব্যানার্জি ভয় পেয়ে এসআইআর প্রক্রিয়া মেনে নিলেন, না বিজেপিকে রুখতে এসআইআর প্রক্রিয়া মেনে নিলেন? শুনুন একটা কথা বলি, তো মমতা ব্যানার্জি যে সমস্ত কথাবার্তা বলে, তার কথাবার্তা যে সমর্থন করে, সে মানে কি বলবো, মূর্খের রাজ্যে বাস করে, এটা কথা নয়। কিন্তু ঘটনা হচ্ছে সংবিধানকে মেনে নিতে হবে। মমতা ব্যানার্জিকে তো মানতে তো বাধ্য, তো বলছে বলার কথা এবং রাস্তায় নেমে পড়েছে এসআইআর করতে দেবো না। মোক্ষম নির্বাচন কমিশনের নিয়ম, কমিশনার যে সিদ্ধান্ত এসআইআরটা করছে, মমতা ব্যানার্জি মেনে নিয়েছে একটাই কারণ। সে কারণটা আমি বলে দিচ্ছি। মমতা ব্যানার্জি এসআইআর না মানলে তাহলে তিনি হচ্ছে ভারতীয় নাগরিকত্ব হারাবে, সেটা জেনেই সে হচ্ছে এসআইআরটা মানছে। না মানার কিছু নেই, না মানলে তাকে ভারতবর্ষের নাগরিকত্ব সে পাবে না। তাহলে এই সমস্ত কথাবার্তা বলে, এগুলো বলে আমাদের লাভ নেই। স্থানীয় শাসক দলের পক্ষ থেকে মন্তব্য করছেন, সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে বড় বড় কথা বলতে দেখা যায়, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে বিজেপিকে দেখা যায় না। কি বলবেন এ প্রসঙ্গে? ঠিক কথা বলেছেন। আমরা মানুষের পাশে কোথায়? মানুষের কাছে আমাদের যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী বিশ্ব নায়ক। আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, তার যে কর্মকাণ্ড, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বাড়ি বাড়ি বলছি, মানুষের কাছে, চায়ের দোকানে, হাটে বাজারে বলছি। আর তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে, সেটা সাগরদ্বীপের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ জানে। কথায় আছে, এই যে আমাদের ধরুন, এই যে লট নম্বর 8 থেকে কচুবেড়া পর্যন্ত যে ট্রলারের যাতায়াত, সেখানে ট্রলারের 40 টাকা ভাড়া, সেখানে 20 টাকার কমিশন নেওয়া হচ্ছে। তাহলে সেখানে তার পাশে আছে। আয়লা বাঁধের টাকা চুরি করে খাচ্ছে, সেখানে তাদের পাশে আছে। এবারে এই যে তুমি দেখো, এবারে হচ্ছে এই যে টোটোগুলো যে যাতায়াত করে শিক্ষিত বেকার যুবকরা, তারা টোটো চালিয়ে সারাদিনে 200 টাকা ইনকাম করতে পারে কিনা সন্দেহ। তাদের কাছ থেকে 1660 টাকা নেওয়া হচ্ছে। সেই সমস্ত লোকের পাশে তৃণমূল কংগ্রেস আছে এবং এই টোটো চালকদের নিয়ে 700 ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। সরকারি ব্যাংকে না দিয়ে
সংস্থাকে বিক্রি করে সেখান থেকে টাকা লুটেছে, তাহলে তাদের পাশে আছে। ঠিক বলেছেন, যেখানে চুরি সেখানে তৃণমূল, যেখানে চুরি নেই সেখানে ভারতীয় জনতা পার্টি। আর কি বলবো? আমাদের সাগরের রুদ্রনগরে এডি অফিস রয়েছে। সাগরদ্বীপের চাষিরা নিজেদের উৎপাদিত ধান বিক্রি করে, যার জন্য চাষিদের প্রত্যেক বছর এডি অফিসে গিয়ে নাম নথিভুক্তকরণ করাতে হয়। এবছর আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু চাষিদের মুখ থেকে শুনছি যে এবছর তারা নাম নথিভুক্তকরণ করাতে গিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? বিষয়টা কি বলুন তো, সরকারিভাবে কিষাণ মান্ডিতে ধান কেনা হয়, আমরা জানি, সাগরের মানুষ সবাই জানি। ও পশ্চিমবাংলা যেখানে কিনছে সরকারিভাবে কেনা হচ্ছে। এখানে এবছর দেখলাম আমাদের এখানে ক্ষুদ্র চাষি মানে কি, পরিষ্কার করে না বললে বোঝা যাবে না, 1 বিঘা থেকে 2 বিঘা জায়গার ধান প্রায় চাষির সংখ্যাটা বেশি। তাহলে এখানে হচ্ছে সিট বাড়ানো হচ্ছে, জানলাম যে এটা 30 জন করে প্রতিদিন অনলাইনে তার ফিল আপ করতে পারবে, 30 জন ধান দিতে পারবে, বিক্রি করতে পারবে। কিন্তু কেন 30 জন যখন কিছু লোক যখন বারবার 4 বার 5 বার 6 বার করে ঘুরে আসবে, সে বিরক্ত বোধ করে, সে কিন্তু আর ধানটা বিক্রি করতে যেতে পারবে না, বাধ্য হয়ে সে তাকে কোনো অন্য এজেন্সিকে ধানটা বিক্রি করতে হবে। কিন্তু এজেন্সির জন্য এই কিষাণ মান্ডিতে হচ্ছে তার কাছ থেকে 100 কুইন্টাল ধান কেনার জন্য সেই সিস্টেম করা আছে। আচ্ছা একটা কথা বলুন তো, এখানে যে আমার মন্ত্রী আছে, এই লোকগুলো যে ঘুরছে, তেনার কাছে কি খবরটা যাচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে কেন এই ধানটা বিক্রি করতে পারছে না চাষিরা? সরকার, আমার রাজ্য সরকার ঘোষণা করেছে এইভাবে মানুষ যাতে না হ্যাকেল পায়, অঞ্চল ভিত্তিক ধানটা কেনা হয়। তাই অল ব্লকের মধ্যে যদি 30 জন করে ধান বিক্রি করতে পারে, তাহলে সাগরদ্বীপে ধান বিক্রি করতে কত সময় লাগবে? এগুলো খুব দুঃখজনক ব্যাপার। কিন্তু একটা তৃণমূলের মানে একটা লুটে নেওয়ার একটা পদ্ধতি তৈরি করে নেয় তারা। 26-এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির পক্ষ থেকে আপনারা কতটা প্রস্তুতি নিচ্ছেন? আমাদের প্রস্তুতি, আমাদের মানে সেন্ট্রাল এবং রাজ্যের নেতৃত্বরা অভ্যন্তরীণ ব্যাপার, তা একটা সাংগঠনিক পরিস্থিতি আমাদের যা আছে একদম স্ট্রং মানে পরিস্থিতি। আমরা মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদীজির যে কর্মকাণ্ড, সে সমস্ত কর্মকাণ্ড নিয়ে মানুষের পাশে যাচ্ছি। মানুষ আমাদের আশা দিয়েছে 26-এ দুহাত তুলে আশীর্বাদ করবে এবং ভারতীয় জনতা পার্টিকে সাগর বিধানসভা থেকে জিতিয়ে পাঠানো হবে, এরকম প্রস্তুতি সাগর বিধানসভা। সাগর বিধানসভার জন্য বিজেপির পক্ষ থেকে একাধিক নেতা নেত্রীর নাম উঠে আসছে। আপনার মতে 26-এর নির্বাচনে বিজেপির মুখ কে হতে পারে? শুনুন, এটা হচ্ছে কথার কথা, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যারা এগিয়ে থাকা নেতৃত্বরা, একটা ধরুন আপনি বলবেন তো, ধরুন 10 জন আছে, থাকতে পারে, কিন্তু সেন্ট্রাল নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যারা আছে, যারা নির্বাচনের দায়িত্বে আছে, তারা হচ্ছে একদম চিন্তাধারা করে যাকে টিকিটটা দেবে, যাকে মনোনীত করবেই, আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে ব্লক রাজ্য স্তর পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়বে যে এই আমাদের হচ্ছে ক্যান্ডিডেট। এ নিয়ে ওগুলো কথা নয়, সে থাকবে। কোন কোন ইস্যুকে সামনে রেখে 26-এর বিধানসভাতে আপনারা লড়বেন? বিষয়টা হচ্ছে আমাদের সাগরে 30 কিলোমিটার এবং 17 কিলোমিটার এর মধ্যে লং 30 কিলোমিটার, বেড়থ হচ্ছে 17 কিলোমিটার। সেই জায়গাটাতে আমাদের চতুর্দিকে যে নদী বাঁধের যে ভগ্ন অবস্থা, ভীষণ কষ্ট হয় যখন ওই বর্ষাকালে সাড়াসাড়ির কটাল আসে। নদীর সাইডে যাদের বাড়ি, কোনো দল বলছি না, কি তৃণমূল, কি সিপিএম, কি বিজেপি, কি হচ্ছে আইএসএফ, সমস্ত স্তরের সমস্ত জাতির মানুষ থাকে। সেই নদীর যে গর্জন, তখন একটা মা তার কোলের সন্তানটাকে নিয়ে মাটির বাড়িটাকে ছেড়ে দিয়ে গাছের তলাতে গিয়ে বসছে, কিন্তু সেখানে মন্ত্রীর নেতৃত্বে সেখানে আইলা বাঁধের টাকা খেয়ে নেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্টের যে এজেন্সি কাজ পাচ্ছে তার সঙ্গে পার্সেন্টেজের কথা বলে সেখান থেকে টাকা পয়সা নিয়েই কাজগুলো অর্ধ অবস্থায় থেকে যাচ্ছে। মানে সাগরদ্বীপের মানুষ চতুর্দিক থেকে বিপর্যস্তর মধ্যেই আছে।
একটা জায়গায় যদি নদী বাঁধ ভেঙে যায়, এখানে দেখুন MG2-তে মনিরতলা বিশালক্ষী মন্দিরের কাছে, সেই দিক থেকে যদি নদী বাঁধ ভেঙে যায়, বা 36-37 নম্বর বুথে ওখানে যদি নদী বাঁধ ভেঙে যায়, কয়েকশো পানের বরজ নষ্ট হয়ে যাবে। ওই বরজের মধ্যে আমাদের সাগরদ্বীপবাসী হচ্ছে পানের বরজের মধ্যে আর ধানের মধ্যে বেঁচে আছে। এই কথাগুলো যদি শাসক দল না ভাবে, যেখানে 10 টাকা ঠিক আছে, মানুষের কাছ থেকে চেয়ে 10 টাকা কোনো পার্টি ফান্ডে চেয়ে নেওয়া, সেটা একটা আলাদা ব্যাপার। আমরা দেখেছি তো অনেক রাজনীতি দল, কিন্তু যে একটা লুটে নেওয়ার ব্যাপার, আর মানুষ কিন্তু রাস্তায় বসে আছে, মানুষের কাছে চোখ রাঙানি করছে যে আপনি ভোটটা দেবেন, আপনার মাকে আপনার স্ত্রীকে হচ্ছে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়। আর এখন একটা যদি আমাদের এই পশ্চিমবাংলায় যদি কোনো মা একটা সন্তানের জন্ম দেয়, তাকে হচ্ছে 80,000 টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করতে হয়। তাহলে যদি 1000 টাকা করে পায়, 12 মাসে 12,000 টাকা, তাহলে কত বছরে শোধ করতে হবে? এগুলো ভাবতে হবে। আমাদের যে কচুবেড়ে থেকে গঙ্গাসাগর 30 কিলোমিটার রাস্তা, জানেন প্রতি বছর সাগর মেলার প্রাককালে প্রতি বছর পিচের রাস্তাটাকে তৈরি করতে হয়। 3 থেকে 4 মাস রাস্তাটা ভালো থাকে, তারপরে কিন্তু রাস্তার অবস্থা, একটা টোটো কিংবা একটা স্কুলের ছাত্রছাত্রী সে হচ্ছে সাইকেল চালিয়ে যাওয়ার মতো যোগ্য নয়। তার কারণ রয়েছে, টোটাল এজেন্সিগুলো যখন 1 কিলো 2 কিলোমিটার করে তাদের ভাগ করে দিয়েছে কাজ করার জন্য, তৃণমূল কংগ্রেস নেতৃত্বে এসে বসে আছে যেন ভাগাড়ে গরু পড়েছে, সেখান থেকে তলা নিয়ে বাড়িতে ঢুকে গেল। রাস্তার কি অবস্থা সেটা কিন্তু মন্ত্রী সাহেব কিংবা তার তৃণমূল যারা ভোট চাইতে যায় মানুষের কাছে, তাদের কিন্তু আর সেটা কোনো গুরুত্ব নেই। এ অসম্ভব বিষয়, এর পরিবর্তন চাই, পরিবর্তন করতেই হবে। 26,000 শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি চলে গেল। সিঙ্গুরে শিল্প করতে দিল না, সেটা বামফ্রন্টের সময়, কিন্তু শিল্পর প্রয়োজন ছিল। এখন পশ্চিমবাংলায় শিক্ষিত মেধাবী যে ছাত্রছাত্রী, তাদের কর্মসংস্থানের জন্য ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। তারা যাতে রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীর দ্বারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যাতে ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হয়, তার জন্য সেই ইস্যুটা এখন বড় কথা। সব থেকে বড় কথা, টোটাল শিক্ষাটাকে বিক্রি করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা ব্যবস্থাটা একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। তৃণমূলের প্রতি কোনো আস্থা নেই, আর তৃণমূলের মানুষের কাছে ভোট চাওয়ার মতো কোনো নতুন করে নেই। ওই লক্ষ্মী ভাণ্ডারের কথা আর মানুষ শুনবেই না। সব থেকে বিহারে যা ঘটনা দেখেছেন আপনারা, মুসলিম ভাইরা আমাদেরকে দুহাত তুলে ভোট দেবে, দুহাত তুলে ভোট দেবে। নিশ্চিত তৃণমূল একদম পশ্চিমবাংলা থেকে নির্মূল হয়ে যাবে। নমস্কার, আমার নাম খগেন মণ্ডল, ভারতীয় জনতা পার্টি ব্লক নেতৃত্ব। রূপশ্রী সাগর নিউজ চ্যানেলে এতক্ষণ ধরে মূল্যবান সময় দেওয়ার জন্য খগেন মণ্ডল কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।